ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের ক্লাসে আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। ক্লাস 10-এর একদম প্রথম চ্যাপ্টার, আর শুরু থেকেই আমরা শুরু করছি। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর মেনলি এই যে টপিকটা রয়েছে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে, 1 নম্বরের শর্ট, শূন্যস্থান অথবা এমসিকিউ। এর বাইরে সাধারণত এখান থেকে আসে না। তো একটা দুটো 2 নম্বরের কোয়েশ্চেনও আসতে পারে। টোটাল বিষয়টা এখান থেকে কি কি প্রশ্ন আসে আর কিভাবে তোমরা অ্যান্সার করবে, টোটালটাই কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলবো, এই যে বায়ুমণ্ডলের যে স্তর আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে, মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার আমাদের এই পৃথিবীকে ঘিরে কি রয়েছে না, পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো প্রথমে যে স্তরটি রয়েছে আমি এইটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। প্রথমে যে স্তরটি রয়েছে দেখো, এই পৃথিবীকে ঘিরে তার চারপাশ জুড়ে রয়েছে বায়ুমণ্ডল। যদি আমরা দেখি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের স্তর বিস্তৃত। তো শুরুতেই যে স্তরটি রয়েছে এই স্তরটির নাম হলো ট্রপোস্ফিয়ার। এর নাম কি? আচ্ছা, এর নাম হলো ট্রপোস্ফিয়ার। খুব মন দিয়ে ক্লাসটি করো, আমি দায়িত্ব নিয়ে বলছি। একবার বই পড়লেই তোমার সমস্ত জিনিস বুঝে যাবে আর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তাহলে প্রথম যে স্তরটি রয়েছে তার নাম হলো ট্রপোস্ফিয়ার। এই স্তরে যেহেতু বায়ুমণ্ডলের সবথেকে ঘনত্ব বেশি এবং এখানে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই সম্পন্ন হয়, অর্থাৎ এই ট্রপোস্ফিয়ারেই সম্পন্ন হয়। তাই এর আরও একটি নাম আছে, একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ট্রপোস্ফিয়ারের আরও একটি নাম হলো ক্ষুব্ধ মণ্ডল। কেন? কারণ বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলো এই স্তরের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। এখন এই স্তরটি কতটা বিস্তৃত, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যদি দেখি তাহলে এই স্তরের দূরত্বটা কত। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এই দূরত্বটা কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি হয়। এই কারণেই বিভিন্ন বইতে এই ভ্যালুগুলো একটু 2-3 কিলোমিটার বা 1 কিলোমিটার এরকম ডিফারেন্স রয়েছে। তো তোমরা কি লিখবে? এটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 12 থেকে গড়ে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, আচ্ছা, এবার আসছি এই যে স্তরটি রয়েছে, আমরা যখন পৃথিবী পৃষ্ঠ থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো আর কি, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় আমরা যদি উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকি তাহলে এর উষ্ণতা কমতে থাকবে। তোমরা জানো যে আমাদের নর্মালি যেখানে তোমরা রয়েছে সমতল ভূমিতে সেইখানে তাপমাত্রা একরকম, কিন্তু আমরা যদি পাহাড়ের কোথাও বেড়াতে যাই, দার্জিলিং বলো, গ্যাংটক বা কাশ্মীর, সেখানে কিন্তু তাপমাত্রা অনেক কমে যায়। কেন? কারণ আমরা যত উপরের দিকে উঠবো এই তাপমাত্রা কিন্তু তত কমতে থাকে। ঠিক আছে, তাহলে কি পরিমাণ বা কি হারে কমে? এটা হচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার হারে কমতে থাকে। তাহলে তাপমাত্রা কিভাবে কমবে? প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। ওকে, আচ্ছা,
এরপরে আমরা এই স্তর সম্পর্কে আরো দু একটা পয়েন্ট আমরা জেনে নিই। তাহলে এই যে উষ্ণতা কমলো, তা কমতে কমতে কত দূর পর্যন্ত কমবে এবং শেষ পর্যন্ত এর টেম্পারেচারটা কত গিয়ে দাঁড়াবে। তাহলে প্রতি কিলোমিটারে যদি 6.5 ডিগ্রি সেলসিয়াস হিসেবে কমে এবং কমতে কমতে একটা সময় গিয়ে তাপমাত্রার আর কোনো পরিবর্তন হবে না। এই যে সীমানাটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তাপমাত্রার পরিবর্তনটা স্টপ হয়ে যায়। দেখো তোমরা যখন কোনো একটা গান শুনছো, তো গানটাকে যখন থামিয়ে দাও তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পজ, তাই না? সেটাকে বলা হয় পজ। তো সেখান থেকেই আমরা কিন্তু এইখানে এই যে স্তরটি রয়েছে, যেখানে গিয়ে টেম্পারেচারের পরিবর্তনটা বন্ধ হয়ে যায়। এই স্তরটিকে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমা, একে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ। এই ট্রপোপজের টেম্পারেচারটা কত? এই টেম্পারেচার হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ট্রপোস্ফিয়ার এর সর্বনিম্ন তাপমাত্রা কত। আমি এখান থেকে আর একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে এখানে বায়ুমণ্ডলের চাপ কিভাবে কমে। দেখো, যত ওপরের দিকে উঠবে বায়ু তত হালকা হবে এবং বায়ুমণ্ডলের চাপ কিন্তু তত কমে যাবে। তার মানে হচ্ছে ট্রপোস্ফিয়ারে তুমি যত উপরে উঠছো বায়ুমণ্ডলের চাপ কিন্তু কমে যাচ্ছে, বায়ুমণ্ডলের চাপ কমে যায়। তাহলে এইগুলো হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য আমরা পেলাম। এবারে আমরা চলে যাব নেক্সট লেয়ার অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারের পরে এবার আমরা চলে আসলাম ঠিক তার পরের স্তরটি। তো পরের স্তরটির নাম কি? এই পরের স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, তাহলে আমরা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখলাম যে ট্রপোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য রয়েছে। এবার আমরা দেখব যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে প্রথমেই বলবো যে এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের যে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে মানে এখান থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে উচ্চতা সেটা কত? এই উচ্চতাটা হচ্ছে তোমার মোটামুটি ভূপৃষ্ঠ থেকে যদি দেখো তাহলে 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এরপরে শুরু হবে অন্য একটি স্তর। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে আমরা দেখেছিলাম যে তাপমাত্রা আস্তে আস্তে কমেছিল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ যে সীমা ছিল ট্রপোপজ, সেখানে তাপমাত্রা ছিল -56 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন টেম্পারেচার। এবার তাপমাত্রা এখানে কিন্তু আবার বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে এইখানে গিয়ে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কি হলো? ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা প্রথমে কমলো এবং -56, এই ট্রপোপজে গিয়ে টেম্পারেচার হলো -56। তারপরে আস্তে আস্তে যত উপরে উঠবে তত টেম্পারেচারটা আবার বাড়বে এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমা, সেখানে গিয়ে তাপমাত্রা হবে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে গিয়ে কিছুক্ষণের জন্য হলেও তাপমাত্রার পরিবর্তন স্টপ হয়ে যায়। এই স্তরটির নাম হলো স্ট্র্যাটোপজ। আমি বলেছি পজ মানে থেমে যাওয়া, তাহলে এটার নাম হলো স্ট্র্যাটোপজ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্ট্র্যাটোপজ কাকে বলে, তাহলে কি বলবে? তাহলে বলবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় না তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ওকে, এবারে আসছি এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে বায়ুমণ্ডলের তো ঘনত্ব আস্তে আস্তে কমে যায়।
এখন এই স্তরে তোমার যেহেতু আগের স্তরটা ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি প্রাকৃতিক যে দুর্যোগ এগুলো সম্পন্ন হতো বলে এর নাম ছিল ক্ষুব্ধ মণ্ডল, কিন্তু এই স্তরে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না, তাই এই স্তরটির নাম হলো শান্ত মণ্ডল। এটাকে বলা হয় শান্ত মণ্ডল। এবং বায়ুমণ্ডলে যত তোমার ওজোন গ্যাস রয়েছে, বায়ুমণ্ডলে টোটাল বায়ুমণ্ডলের মধ্যে যত ওজোন গ্যাস রয়েছে তার 90% ওজোন গ্যাস, কত, তার 90% ওজোন গ্যাস কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর সেটা কোন বায়ুমণ্ডলের কোন স্তরে আছে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কিন্তু একটা মানে প্রকৃতির যে ছাতার মতো ব্যবহার করি আমরা, মানে সূর্য থেকে আসা ক্ষতিকর যে ইউভি রশ্মি এইটাকে কিন্তু আটকে দেয় এই ওজোন স্তর, এখানে আটকে গিয়ে পৃথিবীতে কিন্তু আর আসতে পারে না, আর তার ফলে আমরা কিন্তু প্রত্যেকটা জীবজগৎ অনেক সেফলি এইখানে বসবাস করতে পারি। তো বুঝতে পারলে যে বায়ুমণ্ডলের 90% ওজোন কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেহেতু এই অঞ্চলটি তোমার শান্ত মণ্ডল, এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কম, বায়ুর বাধা কম, এই জন্য উচ্চ গতিসম্পন্ন যে জেট বিমান এই জেট বিমান বা জেট প্লেন কিন্তু বায়ুমণ্ডলের এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলাচল করে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে, আর এই জেট বিমান থেকে যে নাইট্রিক অক্সাইড গ্যাস বের হয় যেটা ওজোন স্তরকে ক্ষয় করে, এটা তোমরা পরে আমরা ওজোন স্তরের যে ক্লাসটা করব সেখানে আলোচনা করব। তো স্ট্র্যাটোস্ফিয়ার কমপ্লিট হলো, এবার আমরা চলে যাব বায়ুমণ্ডলের পরবর্তী স্তরে। তো প্রথমে আমরা পড়েছি ট্রপোস্ফিয়ার, তারপরে আমরা পড়লাম স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, আর এবারে পড়ব আমরা মেসোস্ফিয়ার, অর্থাৎ যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হলো তাকে আমরা বলেছি স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজের পরে এখান থেকে, অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে দেখি, এই ভূপৃষ্ঠ থেকে এই দূরত্বটা দেখি, তাহলে এই দূরত্বটা টোটাল হবে প্রায় 80 থেকে 85 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হবে 80 থেকে 85 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ার নয়, মেসোস্ফিয়ারের উচ্চতাটা হবে 80 থেকে 85 কিলোমিটার। এবার এই স্ট্র্যাটোপজ যেখানে তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, এবার কিন্তু আবার তাপমাত্রার পরিবর্তন অন্যরকম হবে। কি হবে? তাপমাত্রা আবার আস্তে আস্তে কমতে থাকবে। তাপমাত্রা এই স্তরে তাপমাত্রা কমতে থাকে এবং কমতে কমতে আস্তে আস্তে যখন একদম সর্বোচ্চ সীমায় গিয়ে, যেখানে তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় না, এই জায়গাটাকে বলা হয়, যেখানে তাপমাত্রার পরিবর্তনটা বন্ধ হয়ে যায়, মানে পজ হয়ে যায়, তাকে বলা হয় মেসোপজ। তাকে কি বলা হয়? মেসোপজ। দেখো নামগুলো কিন্তু খুবই সহজ, এই নামগুলো ওই স্তরের নাম অনুসারে আসছে। মেসোপজ মানে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা, স্ট্র্যাটোপজ মানে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা, ট্রপোপজ মানে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা। তো আমরা এইভাবেই কিন্তু নামগুলো বলতে পারি। এখন এই মেসোপজের তাপমাত্রা কত? মেসোপজের তাপমাত্রা হচ্ছে -95 ডিগ্রি সেলসিয়াস,
95°C। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যে তাপমাত্রাগুলো দেখেছি, প্রথমে দেখেছিলাম দেখো ট্রপোপজে ছিল -56°C, স্ট্র্যাটোপজে 0 এবং এখানে গিয়ে -95°C। এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তাই মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এইটা নিয়ে বলে রাখি, কোনো কোনো বইতে এটা হয়তো -93 বা কোনো কোথাও আমি দেখেছি 92 আছে। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। মোটামুটি ওই 92 থেকে 95 এর মধ্যে এই মানটা মোটামুটি ঘোরাফেরা করে। তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তাহলে তোমরা কি বলবে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো এই মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার। ওকে, আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে আমি মিস করে গিয়েছিলাম যে বায়ুর চাপটা কি হয়। এটা খুব সহজ একটা উত্তর। মনে রাখবে, বায়ুর চাপটা যত তুমি ওপরে উঠবে তত কিন্তু কমে যাবে। যত তুমি ওপরে উঠবে বায়ুর চাপ কিন্তু কমে যাবে। ঠিক আছে, ব্যাস। এবার আমরা চলে যাব পরবর্তী স্তর, অর্থাৎ এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো আমরা এরপরে চলে আসলাম পরবর্তী স্তর, অর্থাৎ মেসোপজের পর থেকে শুরু হয়ে গেল নেক্সট যে স্তর, তার নাম হলো থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরটিকে বলা হচ্ছে কি? এই স্তরটিকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কেন থার্মোস্ফিয়ার বলা হচ্ছে? কারণ এই মেসোপজের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই স্তরে এই যে সর্বোচ্চ যে তাপমাত্রা হয়ে যায় এটা প্রায় 1200°C। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা হয়ে যায় 1200°C। এবার এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আছে? এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে যদি আমরা দেখি, যে এই ভূপৃষ্ঠ থেকে আমরা যদি দেখি, তাহলে এই স্তরের উচ্চতা হচ্ছে প্রায় 500 কিলোমিটার। এই স্তরের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত না, এটা প্রায় 500 কিলোমিটার, 500 কিলোমিটার উচ্চতা হয়। বোঝা গেল? এবং এই স্তরের তাপমাত্রা কত বললাম? সর্বোচ্চ 1200°C। আর এই কারণেই এখানে যে সমস্ত গ্যাসীয় অণুগুলো থাকে, এই গ্যাসীয় অণুগুলো সবাই কিন্তু আয়নে পরিণত হয়। গ্যাসীয় অণুগুলো সবাই আয়নে পরিণত হয়, ক্যাটায়ন অথবা অ্যানায়ন। আর এই কারণেই থার্মোস্ফিয়ারের আরও একটি নাম আছে, তোমরা সেটাও শুনে রাখো। এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। কি বলা হয় এটাকে? আয়নোস্ফিয়ার বলা হয়। কেন? কারণ এখানে তাপমাত্রা এত বেশি থাকে যে সমস্ত গ্যাসীয় অণুগুলো আয়নিত হয়ে যায়। তাই এই স্তরটির আরেকটি নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এবার এখানে আরও কিছু বিশেষ ঘটনা ঘটে, যেমন এই পৃথিবী থেকে যে সমস্ত রেডিও তরঙ্গগুলো রেডিও স্টেশন থেকে ছাড়া হয়, সেগুলো কিন্তু এই আয়নোস্ফিয়ারে গিয়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আয়নোস্ফিয়ার থেকে পৃথিবীতে ফিরে আসে। তাহলে এখানে কিন্তু কোশ্চেন আসবে যে রেডিও তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? রেডিও তরঙ্গ এই আয়নোস্ফিয়ার থেকেই কিন্তু প্রতিফলিত হয়। আরেকটা জিনিস, যেটা এই যে সুমেরু এবং সুমেরুতে যেটা দেখা যায়, কি দেখা যায় না, মেরুজ্যোতি দেখা যায়। এই মেরুজ্যোতিটা এই আয়নোস্ফিয়ার থেকেই কিন্তু দেখা যায়। তাহলে এটাও কিন্তু কোশ্চেন আসে যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়, এটাও আয়নোস্ফিয়ার থেকে দেখা যায়। এবং কৃত্রিম উপগ্রহ যেগুলো লঞ্চ করা হয়, সেগুলো এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারেই কিন্তু পাঠানো হয়। আর এর যে পরবর্তী স্তর, অর্থাৎ ফাইনাল যে স্তরটি রয়েছে এরপরে, এটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার যেখানে
আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা যেটা মহাকাশ স্টেশন, সেটা কিন্তু এই এক্সোস্ফিয়ারে অবস্থান করে। ঠিক আছে, আরেকটি জিনিস হচ্ছে থার্মোস্ফিয়ার, যার সর্বোচ্চ সীমা, এটাকে বলা হয় থার্মোপজ। অর্থাৎ এই যে স্তরটি যেখানে তাপমাত্রা আবার মানে 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, এটাকে বলা হচ্ছে থার্মোপজ। এরপর থেকে শুরু হয় এক্সোস্ফিয়ার এবং তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো এই ছিল আমাদের টোটাল বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এবং এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে আমি সমস্ত প্রশ্নই তোমাদের আলোচনা করে দিয়েছি। আশা করি এই চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টার নয়, সরি, এই যে টপিকটা পড়ানো হলো এর থেকে আর কোনো কোয়েশ্চেন তোমাদের আশা করি আটকাবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এই ভিডিওটি দেখছো, এর পরবর্তী ভিডিও গুলো আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের লিঙ্কগুলো দেওয়ার, এবং প্রত্যেকটা ভিডিওতেই এই চ্যাপ্টার সংক্রান্ত যতগুলো ভিডিও থাকবে সবগুলোর লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দেবো। তোমরা চাইলে পরপর ভিডিওগুলো দেখে তোমরা সমস্ত বিষয়টা বুঝবে, এবং তারপরে তোমরা বিভিন্ন যে প্রশ্ন বিচিত্রা বইগুলো আছে সেখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্নগুলো সলভ করতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।